যে ইসরায়েলের বিরুদ্ধে পৃথিবীর অনেক রাষ্ট্র দাঁড়িয়ে আছে, সেই ইসরায়েলকে সবসময় যুক্তরাষ্ট্র সমর্থন দেয় কেন? এই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের পেছনে আসলে মূল কারণটা কি? আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, যথারীতি প্যালেস্টাইন ইসরায়েল প্রসঙ্গে আজকেও আমরা সরাসরি কথা বলবো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন স্টেট ইউনিভার্সিটি নিউ ইয়র্কের প্রফেসর এবং নিরাপত্তা বিশ্লেষক ইমরান আনসারি। তিনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। ইমরান আনসারি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক আমাকে সুদূর বাংলাদেশ থেকে সম্পৃক্ত করবার জন্য। যদিও ঈদ এবার পালন করেছি অনেকটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই ঈদ এবার উদযাপন করেছি। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে চলমান সংঘাত, এই সংঘাত ঈদের দিনে ঈদ উদযাপন করতে পারেনি আমাদের কি বিপুল সংখ্যক মুসলিম মানুষ। আশা করি এই বিষয়ে আমরা বিস্তারিত আজকে আইডিয়া, আলোচনা, তথ্য, ইনফরমেশন শেয়ার করতে পারবো আপনার দর্শক এবং শ্রোতাদের সাথে। আনসারি, আপনার কাছ থেকে প্রথমে একটু জানি। আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘ কয়েক যুগ ধরে ইসরায়েল প্যালেস্টাইনের উপর বিভিন্নভাবে হামলা নির্যাতন করছে। আসলে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের এই সংকটটা আসলে শুরুটা কিভাবে হলো বা কবে থেকে হলো, এটার যদি একটু সামারিটা আমাদের দর্শকদের বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটি একটি শতাব্দী কাল ব্যাপী চলা একটি সংকট। এটি একটি রাজনৈতিক সংকট, এটি একটি অর্থনৈতিক সংকট, এটি পৃথিবীর একটি দীর্ঘ সময় ধরে চলা একটি মানবিক সংকট হিসাবে আমাদের সামনে এসে হাজির হয়েছে। আপনি জানবেন, আপনারা জেনে থাকবেন, এই বিষয়টি বুঝবার জন্য তিনটি গুরুত্বপূর্ণ জিনিস একটি বুঝতে হবে। একটি হচ্ছে, এই যে গেল শতাব্দীতে মিডল ইস্ট ওয়াজ দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য গ্লোবাল পলিটিক্স। মধ্য প্রাচ্য হচ্ছে বিশ্ব রাজনীতির মূল আলোচ্য বিষয় বা মূল কেন্দ্র। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, যে মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান, এই তিন ধর্মের মানুষের যে আমরা যদি বলি যে ধর্মীয় উপাসনালয়, প্রধান ধর্মীয় উপাসনালয়, আবার অনেকে এটাকে বলেন তীর্থস্থান যদি আপনি বলেন, সেটা কিন্তু মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আপনার জেরুজালেম, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি, এই তিন ধর্মের মানুষের কাছে এটি একটি পবিত্র ভূমি। এই ভূমিতে মানুষ ভ্রমণ করার, এই ভূমিতে যেমনিভাবে বাইতুল মাকদাসের কথা কোরআনের কারিমের মধ্যে উল্লেখ আছে, মসজিদুল আকসার কথা, এখান থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রায় 17 মাস এই বাইতুল মাকদাস বা আল আকসাকে কেন্দ্র করে তিনি সেখানে নামাজ পড়েছেন। এবং ঠিক তেমনিভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তেমনিভাবে ইহুদি ধর্মাবলম্বীদেরও এই পবিত্র স্থান, সেখানে তারা তাদের উপাসনা করতে যান, ইবাদত করতে যান। তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে বুঝতে হবে এই সংকটটা শুরুটা বোঝার জন্য, যে মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্ব যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রস্থল। আপনি যদি সি লেভেলেও বলেন, যে সাগর পথেও বলেন, সেদিক দিয়েও মধ্যপ্রাচ্যকে আপনার বর্তমান যে মধ্যপ্রাচ্য মানচিত্র সেভাবে চিন্তা করলে হবে না। মধ্যপ্রাচ্যের মূল মানচিত্র হচ্ছে অটোমান সাম্রাজ্যের কথা আপনাদেরকে ভাবতে হবে। সেই তুরস্ক থেকে মেডিটেরিয়ান সি থেকে শুরু করে সেই ইরান পর্যন্ত, সেই আফ্রিকা থেকে শুরু করে অনেকে বলছেন যে আফগানিস্তান পর্যন্ত কিন্তু মধ্যপ্রাচ্যের সেই সীমানা। এই আলোচনাটিকে এইভাবে বুঝতে হবে, যার কারণে এই জায়গায় গুরুত্ব কিন্তু সময় সময় রয়েছে। তাছাড়াও আমরা যদি দেখি যে বিশ্ব যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রস্থল এই জন্য যে আপনি দেখেন বিশ্বের যে আপনার যে এয়ারলাইন্সের যে যোগাযোগ ব্যবস্থা হয়, আপনার বিশেষ করে আপনার দুবাই, বিশেষ করে কাতার, যেমনিভাবে বিশ্ব এয়ারলাইন্স যোগাযোগ ব্যবস্থার একটি
হাব হিসাবে বা একটি কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হয়েছে। তাছাড়াও এই মধ্যপ্রাচ্যে রয়েছে বিশ্বের প্রচুর তেল সমৃদ্ধ একটি এলাকা কিন্তু এই মধ্যপ্রাচ্য, যার কারণে এই মধ্যপ্রাচ্যের গুরুত্ব, নানা কারণে এই মধ্যপ্রাচ্য কিন্তু বিগত ২০০ শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ রাজনীতি, অর্থনীতি এবং বিশেষ করে সিকিউরিটি বা নিরাপত্তার ক্ষেত্রে একটি বিশেষ স্থান হয়ে আছে। এখন আমি আপনার প্রশ্নটি আসি, এই আলোচনাটা বুঝবার জন্য আমি এই তথ্যগুলো শেয়ার করে আমি আলোচনাটা যাচ্ছি যে এই ১৮৯৬ সালে থিওডর হার্জেল নামে এক ইহুদি জার্নালিস্ট দ্য জিউ স্টেট নামে একটি প্রবন্ধ লিখেন। জিউ স্টেট নামে একটি প্রবন্ধ লেখেন, যেখানে তিনি ইহুদিদের একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি উদ্বুদ্ধ করেন এবং ইসরায়েলকে ইহুদিদের জন্য একটি বেহেশতখানা হিসাবে তিনি উল্লেখ করেন সেই প্রবন্ধে। এবং পাশাপাশি তিনি এই ইহুদিদেরকে, এই ইসরায়েলকে ইহুদিদের পূর্বপুরুষদের একটি আবাসস্থল হিসেবে তিনি উপস্থাপন করেন, যে আর্টিকেলটি ইহুদি জাতীয়তাবাদী আন্দোলনের বা ইহুদি জাতীয়তাবাদী সংগ্রামের একটি মূল গাইডলাইন হিসেবে, মূল জীবনী শক্তি হিসাবে আবির্ভূত হয়। যেমনিভাবে আপনি যদি দেখেন যে ভারতেও আমরা এই হিন্দু জাতীয়তাবাদী বা হিন্দুত্ববাদী আন্দোলনের যেই সাম্প্রতিক ট্রেন্ডটি দেখি, এটি কিন্তু শুরু হয়েছে সাভারকারের মাধ্যমে। সাভারকার প্রথম হো ইজ হিন্দু, হিন্দুত্ব বা হো ইজ হিন্দু নামে একটি বই লিখে তিনি কিন্তু হিন্দুত্ববাদী একটি জাতীয়তাবাদী একটি আন্দোলনের, একটি মুভমেন্টের, একটি আইডিওলজির উপস্থাপন করবার চেষ্টা করছেন, যা আমরা কিন্তু ১০০ বছর পরে, তার ওই বই লেখার ১০০ বছর পরে এখন আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় উপমহাদেশে। নরেন্দ্র মোদী এবং বজরং দল এবং আরএসএস তারা কিন্তু একটি হিন্দু রাষ্ট্র, একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র, যেখানে ভাষা হবে হিন্দু, যেখানের সংস্কৃতি হবে হিন্দু, যেখানের আপনার মানুষ একমাত্র হিন্দু ধর্ম পালন করবে এবং যার সীমানা হবে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশের মিয়ানমার পর্যন্ত একটি আইডিওলজি, উগ্র ধর্মভিত্তিক একটি আইডিওলজি উপস্থাপন করার চেষ্টা করছেন। যদিও আজকে আমাদের আলোচনা সেখানে নয়। আজকে আমি যে বিষয়টা বলতে চাই, এটি একটি মাইলফলক হিসেবে কাজ করে। এরপর থেকেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা এই ইসরায়েলে আসা শুরু করেন এবং আপনি জানবেন এই তখনই কিন্তু ইউরোপ জুড়ে ইহুদিদের উপর কিন্তু বিভিন্ন ধরনের নিপীড়ন, নির্যাতন শুরু হয়েছিল, যার ফলশ্রুতিতে এই আইডিওলজিক্যাল গাইডলাইনটি পেয়ে তারা কিন্তু আপনার ইসরায়েলে আগমন করতে শুরু করে। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা বিপুল সংখ্যক মানুষ জার্মানিতে, আপনারা জানেন হলোকস্টের কথা, তারা তাদের এই হলোকস্টের মুখোমুখি হয়েছিল, যার থেকে বাঁচবার জন্য তারা কিন্তু এই আপনার এই ইসরায়েলে আসা শুরু করে, যেটি তখন অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্য, যেটি বর্তমান তুরস্ক, এই তুরস্কের অধীনেই ছিল, সেখানে আসতে শুরু করলো। এটার একটি বড় মাইলফলক হিসেবে কাজ করে আপনার ১৯১৭ সালে বেলফোর ডিক্লারেশন। বেলফোর একটি চিঠি লেখেন লর্ডের কাছে, যে তিনি একটি আকাঙ্ক্ষা পেশ করেছেন। তখন আপনার এই অঞ্চলটি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই ইসরায়েল থেকে শুরু করে এখন বর্তমানে সৌদি আরবের এই বিশেষ জায়গাটি, আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধে আপনার ব্রিটেন জয়লাভ করে ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। এই সুযোগে আপনার তারা একটি আকাঙ্ক্ষা পেশ করে যে মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করবার জন্য তারা এখানে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ইহুদিদের জন্য একটি আবাসভূমি করতে চায়। এই বিষয়টি আরেকটি গাইডলাইন বা একটি মাইল ফলক হিসেবে ইহুদিদের জন্য কাজ করে। সেখান থেকে কিন্তু সংকটের শুরু। এই ১৯১৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত কিন্তু এই ব্রিটিশরা আপনার তার্কিশ বাদে এই মধ্যপ্রাচ্যের একটা বিশাল অংশ কিন্তু ব্রিটিশরা আপনার মধ্যপ্রাচ্যে তাদের শাসন কার্য পরিচালনা করে, এবং তারা যাবার সময় তারা তাদের এই ইহুদি জনগোষ্ঠীকে তারা ফেসিলিটেট করে ওই অঞ্চলের মধ্যে,
এবং তারা যখন সেখান থেকে চলে যায় ব্রিটিশরা, তার পরপরই 1948 সালে এই ইহুদিরা কিন্তু সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। তার ১ বছরের মধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ইসরায়েলকে সে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় এবং জাতিসংঘের তখন প্রতিষ্ঠা হয়। জাতিসংঘও কিন্তু একটি রেজুলেশন গৃহীত হয় জাতিসংঘে, যে ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমির স্বীকৃতি সেই জাতিসংঘ থেকে আসে। তারা তখন ২ রাষ্ট্র তত্ত্বের কথা বলেন। একটি হচ্ছে ইসরায়েল নামক একটি রাষ্ট্র হবে এবং আরবদের জন্য আরব ফিলিস্তিনে আরেকটি রাষ্ট্র হবে। ২ রাষ্ট্রের সেই তত্ত্ব দেন। এর মধ্য দিয়ে কিন্তু যখন এই রাষ্ট্র ঘোষণা হয়, তখন আরব এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের তৈরি হয়, যে সংঘাত আজ পর্যন্ত প্রলম্বিত হয়েছে। এর ডালপালা অনেক বেড়েছে। এর সামাজিক ইমপ্যাক্ট, এর রাজনৈতিক ইমপ্যাক্ট, এর অর্থনৈতিক ইমপ্যাক্ট, এর আন্তর্জাতিক রাজনীতিতে ইমপ্যাক্ট, সুদূর প্রসারী এক প্রভাব কিন্তু এই সংঘাত এবং এই সংকটের আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমি মোটা দাগে সামারি করে আমি বলবো যে সংকটের যাত্রাকাল শুরুর যে ঘটনাটা, সেভাবেই আমি বিশ্লেষণ করতে চাই। যে ইসরায়েলের বিরুদ্ধে পৃথিবীর অনেক রাষ্ট্র দাঁড়িয়ে আছে, সেই ইসরায়েলকে সবসময় যুক্তরাষ্ট্র সমর্থন দেয় কেন? সেটা রিপাবলিক হোক, ডেমোক্রেট হোক, যারাই ক্ষমতায় আসে তারাই ইসরায়েলকে সমর্থন করেন। এই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনের পেছনে আসলে মূল কারণটা কি? জি, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। কেন যুক্তরাষ্ট্র সবসময় তাদের পার্টির ঊর্ধ্বে উঠে, রিপাবলিকান দল হোক বা ডেমোক্রেটিক পার্টি হোক, জো বাইডেন হোক বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোক, কিংবা বারাক ওবামা হোক, কিংবা প্রেসিডেন্ট বুশ হোক, কেন যুক্তরাষ্ট্র আপনার ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় এবং কেন যুক্তরাষ্ট্র তাদের বিলিয়ন বিলিয়ন ডলার ইসরায়েলকে প্রদান করে? এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে একাডেমিয়াতে, এ নিয়ে বিস্তর আর্টিকেল লেখা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ আমরা দেখতে পাই। এই বিশ্লেষণের মধ্য থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যে রিজন বিহাইন্ড দিস, এর কারণগুলো যদি আমি আপনাদের সামনে একটু সামারাইজ করে তুলে ধরতে চাই। এর প্রধান কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা। এবং আমি আরেকটু এই আলোচনাটির পয়েন্ট ওয়াইজ আলোচনায় যাবার আগে একটু বলে রাখি, যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি আপনার কিন্তু কোনো ব্যক্তির কারণে খুব বেশি পরিবর্তন হয় না। বাংলাদেশে যেমন ধরেন যে বিএনপি আসলে এক ধরনের ফরেন পলিসি হয় এবং আওয়ামী লীগ আসলে আরেক ধরনের ফরেন পলিসি হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, এটা কিন্তু আপনার কোনো রাজনৈতিক দলের পরিবর্তনের কারণে এটার খুব বেশি তারতম্য হয় না। বিশেষ করে অ্যাটিটিউড বা বিহেভিয়ারাল কিছু পরিবর্তন হয়, সামান্য কিছু পরিবর্তন হয়। বিশেষ করে ইসরায়েলের ক্ষেত্রে বলবো যে সেটা তেমন কোনো পরিবর্তন হয় না। যদিও পরিবর্তন হয়, সে পরিবর্তনের ইয়েটাকে আমি এভাবে মাপতে চাই, যেমন ধরেন যে 190 রিপাবলিকানরা 100% ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়, ডেমোক্রেটরা 90% আপনার ইসরায়েলের পক্ষাবলম্বন করে। এবং আমি মনে করি যে 10% একটা তারতম্য, সেটাকে তারতম্য হিসেবে ধরা যায় না। তো কেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে? তার অন্যতম একটি কারণ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা। যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তাকে দুটি ভাগে ভাগ করে। একটি হচ্ছে তার আভ্যন্তরীণ নিরাপত্তা, কেউ তাকে তার নিজস্ব ভূমিতে আক্রমণ করলো কিনা, এটা যেমন তাদের নিরাপত্তার কনসার্ন, নিরাপত্তার একটি বিষয়, আলোচ্য বিষয়, যে তার নিজস্ব টেরিটরিতে কেউ তার অর্থনীতিতে, তার বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারে কেউ আঘাত করলো কিনা, এটা যেমন কনসার্ন, তেমনিভাবে তার আরেকটি কনসার্ন হতো বহির্বিশ্বে তার নিরাপত্তা। বহির্বিশ্বে নিরাপত্তাটা কি? বহির্বিশ্বে তার স্বার্থে কেউ আঘাত হানলো কিনা। যেমনি ভাবে মনে করেন যে বহির্বিশ্বে যেমন মধ্যপ্রাচ্য থেকে সে তেল সংগ্রহ করে, তেল আহরণ করে, তেল সম্পদ অর্জন করে, তার এই স্বার্থের বিরুদ্ধে কেউ আঘাত হানতে পারে কিনা, সেটাকে সে কিন্তু তার নিরাপত্তার আঘাত হিসেবে বিবেচনা করে।
বিশেষ করে তার যে অ্যালায়েন্স রয়েছে, তার যে অ্যালায়েন্স কান্ট্রিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে বা বিশ্বের যে কোনো প্রান্তে, ধরুন এখন দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স কান্ট্রি। ভারতে আঘাত মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় আঘাত। সেই নিরিখেই কিন্তু তার ফরেন পলিসি নির্ধারিত হয়। এই বাস্তবতায় ইসরায়েলকে কিন্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার আধিপত্য বিস্তার করবার জন্য, তার ডমিনেন্স, তার উপস্থিতি, তার আধিপত্য টিকিয়ে রাখার জন্য ইসরায়েলকে কিন্তু তারা প্রথম থেকে বেছে নেয়, এবং যার ফলশ্রুতিতে ইসরায়েল কিন্তু পৃথিবীর সেরা বেস্ট ইন্টেলিজেন্স গ্যাদারিং নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। তাদের রয়েছে মোসাদ, আপনারা জানেন, এছাড়াও তাদের আরো অন্যান্য বাহিনী রয়েছে। অ্যান্ড এই ইসরায়েল কিন্তু তাদের এই ইন্টেলিজেন্স আমেরিকার সাথে শেয়ারিং করে, যেই শেয়ারিং এর মধ্য দিয়ে তারা পৃথিবীর সকল ধরনের তথ্য সংগ্রহ করতে পারে, যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু তার সারা বিশ্বব্যাপী তার তার বাইরে এবং ভিতরে তার জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন। যুক্তরাষ্ট্র সবসময়ই তার ফরেন পলিসিতে বা তার সমৃদ্ধিতে সে জিওপলিটিক্যাল আপনার স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন করে, যে ভূ রাজনৈতিক বিভিন্ন হিসাব নিকাশ করে। আমি প্রথমেই বলেছি, ভূ রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্য একটি ফোকাল পয়েন্টে আছে, একটি মধ্যবর্তী জায়গায় আছে ইন টার্মস অফ আপনার যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, ইন টার্মস অফ সংস্কৃতি, সবকিছুর মধ্য দিয়ে, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটি ভারসাম্যপূর্ণ একটা মধ্যবর্তী জায়গায় কিন্তু রয়েছে আপনার মধ্যপ্রাচ্য। তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র তার আধিপত্য বিস্তার করবার জন্য তার বেজ একটি রাষ্ট্র দরকার, একটি ভূমি দরকার। সেই ভূমিটি হচ্ছে আপনার ইসরায়েল, যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র আপনার ইসরায়েলকে সমর্থন করে। 3 নম্বর যে কারণটি হচ্ছে, ইসরায়েলি গভর্নমেন্ট ইজ লাইক দ্য আমেরিকান গভর্নমেন্ট। ইসরায়েলের যে সরকার পদ্ধতি, এটা একবারে আপনার বলা চলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতির মতো। ইসরায়েল বাইরের রাষ্ট্রের সাথে বা ফিলিস্তিনি নাগরিকের সাথে কি ব্যবহার করে, কি মানবাধিকার হরণ করে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। তারা অভ্যন্তরীণভাবে তাদের দেশে কিন্তু গণতন্ত্র আছে, নির্বাচনী ব্যবস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মানুষ, এবং প্রো উইমেন রাইটস রয়েছে, মহিলাদের রাইটসকে সেখানে স্বীকৃতি দেওয়া হয়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বীকৃতি দেওয়া হয়। সেখানে যেমন ইসরায়েলের একজন নাগরিক একটা গান রাখতে পারে, লাইসেন্স গান রাখতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা পারে। এবং আপনার ইসরায়েলের অভ্যন্তরে কিন্তু ফ্রিডম অফ স্পিচ আছে, তারা কিন্তু কথা বলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু, এই যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আছি, আমি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি নিয়ে বিশ্লেষণ করছি, আমাকে কিন্তু কেউ গুম করতে আসছে না, বা আমাকে কিন্তু কোনো আইনের মুখোমুখি হতে হবে না। ঠিক তেমনি ভাবে কিন্তু আপনার ইসরায়েলেও কিন্তু সেই তাদের গবেষকদের, তাদের রাইটারদের সেই অধিকার রয়েছে। এছাড়াও আপনার এই এডুকেশন বলেন বা ফ্রি মিডিয়া বলেন, এবং এই সামগ্রিক বিষয়ে, যেমন ইসরায়েল কিন্তু বিভিন্ন দেশে, ফিলিস্তিনিয়ানের সাথে সাথে আপনার মানবাধিকার হরণ করলো, বিভিন্ন দেশের মানবিক দুর্যোগে কিন্তু ইসরায়েল তাদের সাহায্য পাঠায়। ঠিক তেমনি ভাবে যুক্তরাষ্ট্রও কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন দেশের যে মানবিক সংকট হলে তারা কিন্তু বিভিন্ন দেশে মেডিকেল সাহায্য পাঠায়, বিভিন্ন ধরনের মানবিক সাহায্য নিয়ে কিন্তু তারা হাজির হয়। এই যে একটা বন্ডিং, এই বন্ডিং এর কারণেও কিন্তু তাদের মধ্যে একটা গভর্নমেন্ট একটা অ্যালাইনমেন্ট হয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে। তারপরে আমি যদি আসি যে 5 নম্বর যে কারণ, সেটি হচ্ছে মিলিটারি, সামরিক বাহিনীর ক্ষেত্রে। আপনারা জানেন ইসরায়েলের নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন একটি দেশ, তাদের পারমাণবিক শক্তি রয়েছে। অনুরূপভাবে মার্কিন যুক্তরাষ্ট্রেরও পারমাণবিক শক্তি রয়েছে। তাছাড়াও ইসরায়েলের সাইবার স্পাইনোজ, এখন তো সাইবার সিকিউরিটি একটি ভেরি বার্নিং ইস্যু। আপনার পৃথিবীর সবকিছু কিন্তু এখন, যে মিসাইল বলেন, মিলিটারি বিভিন্ন ধরনের অস্ত্রগুলো বলেন, সবকিছু কিন্তু এখন কম্পিউটারাইজ। তো যার কারণে সাইবার নিরাপত্তাটাও কিন্তু সারা পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে কিন্তু সাইবার স্পাইনোজের ক্ষেত্রে কিন্তু আপনার আপনার ইসরায়েল খুব আগানো, তাদের টেকনোলজি খুব আগানো, এবং তাদের এই সাইবার জগতে ওয়ার করার, যুদ্ধ করার মতো ক্যাপাসিটিও রয়েছে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু নিজেদেরও সেই ধরনের ক্যাপাসিটি রয়েছে। 2 রাষ্ট্র মিলে সারা পৃথিবীর এই সাইবার ওয়ারফেয়ারে নিজেদেরকে
নিজেদেরকে, নিজেদের শক্তিমত্তা, নিজেদের আধিপত্য, নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখবার জন্য উভয়ে কিন্তু পারস্পরিকভাবে গবেষণা করে, তারা ইন্টেলিজেন্স শেয়ার করে, এবং যার কারণে কিন্তু দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা সহযোগিতা দেখতে পাই। আরেকটা হচ্ছে ইলেকটোরাল পলিটিক্স। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যে ইলেকটোরাল পলিটিক্স, সেখানে দেখা গেছে ইউএস এর যে পাবলিক ওপিনিয়ন, জনগণের যে মতামত, মানে ইউএস এর বেশিরভাগ খ্রিস্টান কিন্তু বা বেশিরভাগ ভোটাররা কিন্তু ইসরায়েলের পক্ষে অবলম্বন করেন। আমি বলি যে এই বেশিরভাগ যে মানুষ ইসরায়েলকে রক্ষা করাটা তাদের নৈতিক দায়িত্ব মনে করেন, ধর্মীয় দায়িত্ব মনে করেন, যার কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার যারা ইলেক্টেড অফিসিয়াল, যারা কংগ্রেসম্যান হন বা যারা সিনেটর হন, তারা কিন্তু ইসরায়েলের পক্ষে থাকতে বাধ্য হন। তারা মনে চাইলেও তারা বিপক্ষে যেতে পারেন না। কিন্তু এই ট্রেন্ডটার একটা পরিবর্তন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একটা লিবারাল ডেমোক্রেটিক, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক লিডারশিপ কিন্তু বেড়ে আসছে। বিশেষ করে বার্নি স্যান্ডারের মতন লোকরা কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমর্থনের কিন্তু সমালোচনা করছেন। আমি এই আলোচনাটা একটু পরে আসবো। আমি এই জায়গাটা শেষ করি যে কেন যুক্তরাষ্ট্র মার্কিন জেরুজালেমকে বা ইসরায়েলকে সমর্থন করে। তার আরেকটি কারণ হচ্ছে রিলিজিয়াস রিজিয়ন, একটা হচ্ছে ধর্মীয় কারণ। যুক্তরাষ্ট্রের খ্রিস্টানদের মধ্যে যে এভেঞ্জেলিক্যাল যে গ্রুপটা আছে, এইটা কিন্তু শক্তিশালী একটা গ্রুপ। সেই গ্রুপটা কিন্তু জুইশদেরকে সাপোর্ট করাটা তাদের ধর্মীয় দায়িত্ব মনে করে, তাদের এই ধর্মীয় দায়িত্ব মনে করে, এবং তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে পয়সা কালেক্ট করে কিন্তু ইসরায়েলে আপনি পাঠায়। এবং সেই খ্রিস্টানদের এই গ্রুপটি কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে লবি করে তারা কিন্তু ইলেক্টেড অফিসিয়ালদেরকে বাধ্য করে যাতে যুক্তরাষ্ট্র বেশি পরিমাণে অর্থ বরাদ্দ, মিলিটারি সহায়তা ইসরায়েলে যাতে বাড়িয়ে দেয়। তাছাড়াও আপনার বিজনেস ইন্টারেস্ট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলে। তারা কিন্তু প্রচুর বিজনেস করে সারা পৃথিবীতে, এবং আপনারা জানেন যে তারা অনেক কোম্পানি রয়েছে যারা বিমান বানায়, এবং এই সাথে কিন্তু এই ক্ষেত্রে তারা কিন্তু ইসরায়েল থেকে আইডিয়া নেয় বিমানগুলোর আধুনিকায়নকরণ, বিমানগুলোকে আরো কিভাবে আধুনিকায়ন করা যায়। ইসরায়েলের কিন্তু সেই শক্তি রয়েছে, এবং তারা কিন্তু এই বিমান বানানোর ক্ষেত্রে এই দুই রাষ্ট্র কিন্তু তাদের আইডিয়া শেয়ার করে এবং যৌথভাবে উৎপাদনে যায়। এবং সেই বিমান এয়ারলাইন্স কোম্পানিগুলো কিন্তু এই পলিটিক্যাল রাজনৈতিক দলের নেতাদের পিছনে কিন্তু তারা নির্বাচনের সময় পয়সা ঢালে, এবং সেই পয়সা দ্বারা তারা কিন্তু প্রলুব্ধ করে ইলেক্টেড অফিসিয়ালদেরকে ইসরায়েলের পক্ষে থাকবার জন্য। তাছাড়াও এই যারা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিরা যারা রয়েছেন, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে ব্যাপক ধরনের লবি করে যাতে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরায়েলের পক্ষে থাকেন। এছাড়াও আপনার ধরেন যে মধ্যপ্রাচ্যের 3% জনশক্তি হচ্ছে ইহুদিরা। মধ্যপ্রাচ্যে 3% মানুষ হচ্ছেন ইহুদি তো মিডল ইস্টে, কিন্তু 25% অফ অল এক্সপোর্টিং আপনার গুডস ফ্রম ইউএসএ ইউজ বাই দ্য ইসরায়েল। এই মার্কেটটা, ওই বাজারটাও কিন্তু তারা হাতছাড়া করতে চায় না। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার ইসরায়েলের প্রতি সমর্থনের কিছু কারণ। এটি একটি বিশাল আলোচনা, বিস্তর আলোচনা। এই আলোচনা আমি আসলে কোন জায়গা দিয়ে শুরু করেছি, কোন জায়গা দিয়ে শেষ করব, এটি বলা খুব কঠিন। এ নিয়ে অনেকগুলো ইন্টারন্যাশনাল গবেষণা হয়েছে, রিসার্চ হয়েছে, পিএইচডি হয়েছে। তো আমি সামারাইজ করে কিছু কথা আপনাকে বলবার চেষ্টা করলাম। ধন্যবাদ ইমরান আনসারী। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্র থেকে স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ইমরান আনসারী ভাই। তিনি নিরাপত্তা বিশ্লেষক। তিনি আজকে আমাদেরকে ইসরায়েল এবং প্যালেস্টাইন বিষয়ে বিশদ আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।